বিএ পাশ করে বসে আছে মিহির। কি করবে কিছুই স্থির নেই। এমন সময়ে দৈনিক আনন্দবাজারে একটা বিজ্ঞাপন দেখল কর্মখালির। কোনো বনেদি গৃহস্থের একমাত্র পুত্রের জন্য একজন বিএ পাস গৃহ শিক্ষক চাই, আহার ও বাসস্থান দেওয়া হইবেক, তাছাড়া বেতন মাসিক 30 টাকা। বিজ্ঞাপনটা পড়েই লাফিয়ে উঠল মিহির। ওরে বাবা! এই রকমই একটা সুযোগ খুঁজছিল সে। খাওয়া থাকাটা এমনি হবে, তাছাড়া 30 টাকা মাস মাস। কিছু কিছু বাড়িতেও পাঠাতে পারবে, এমএ পড়াটাও হয়ে যাবে সেই সঙ্গে। সিনেমা ফুটবল ম্যাচ দেখার মতো পকেট খরচারও অভাব হবে না। একবার তার মনে হলো যে এই বিজ্ঞাপনটা এর আগেও দেখেছে সে, ওই আনন্দবাজারেই। হ্যাঁ, প্রায়ই সে দেখেছে, গত বছরেও দেখেছিল। তখনই তার ইচ্ছে হয়েছিল একটা আবেদন করে দেয়, কিন্তু তখনও সে বিএ পাশ করেনি। খুব সম্ভবত ছেলেটি গবাকান্ত, তাই বেতন ভারী দেখে কেউ এগোলেও ছেলে আবার তার চেয়েও ভারী দেখে হয়তো পিছিয়ে পড়ে। সে কিন্তু পেছবে না, প্রাণপণে পড়াবে ছেলেটাকে। পড়াতে গিয়ে যদি পাগল হয়ে যেতে হয় তবুও। 30 টাকা কম টাকা নয়। তার জন্য গাধা পিটিয়ে মানুষ করা বেশি কথা কি? মানুষ পিটিয়েও গাধা বানানো যায়। ভদ্রলোক অতগুলো টাকা কি মাগনা দিচ্ছেন নাকি? আমাদের আসরে আজকের গল্প শিবরাম চক্রবর্তী রচিত মন্টুর মাস্টার। এর থেকে বেশি আমি বলতে পারছি না, বাকিটা গল্পেই আছে। আপনারা পুরোটা শুনবেন মন দিয়ে। তার আগে ওই ব্যাপারটা মানে যেটা বারবার মনে করিয়ে দিতে হয় আর কি, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুরু হচ্ছে আজকের গল্প মন্টুর মাস্টার। ঠিকানাটা এই বাড়িটা। বিকেলেই মিহির সেই ঠিকানায় গেল। বিয়ের সার্টিফিকেটটা সে সঙ্গেই নিয়ে গেছিল, কিন্তু ভদ্রলোক তা দেখতেই চাইলেন না। কেবল মিহিরকে পর্যবেক্ষণ করলেন আপাদমস্তক। মিহিরই যেন মিহিরের সার্টিফিকেট। মিহির খুশি হলো এতে। অবশেষে ভদ্রলোক বললেন, তোমার জামাটা একবার খোলো তো বাপু। হ্যাঁ, মিহির প্রথমটা ইতস্তত করে, মানে জামা খুলতে হবে কেন সে বুঝতে পারে না। আপত্তি আছে তোমার? না না না। অবশেষে মিহির জামাটা খুলে ফেলে। মানে 30 টাকার জন্য জামা খোলা কেন, যদি জামাই হতে হয় তাতেও সে রাজি। তুমি এক্সারসাইজ করো? ওই ওই একটু আধটু করি। বেশ বেশ। ভদ্রলোককে একটু চিন্তান্বিত দেখা যায়। মিহির ভাবে, এক্সারসাইজ করার অপরাধে চাকরিটা সে খোয়ালো না তো? নাই বলতো কথাটা, কিন্তু কি করেই বা জানবে সে যে এই ভদ্রলোক এক্সারসাইজের উপর এমন চটা? কিন্তু এও তো ভারী আশ্চর্য। সে গ্র্যাজুয়েট কিনা, কোন বছরে পাশ করেছে, এসবের কিছুই তিনি জিজ্ঞাসা করছেন না। শুধু বললেন, আরেকটা কথা খালি জিজ্ঞাসা করব তোমায়। মিহির পকেটের মধ্যে সার্টিফিকেটটা বাগিয়ে ধরে। এইবার এইবার বোধহয় সেই প্রশ্নটা আসবে। এবার উত্তরটা দিয়ে একেবারে চমৎকৃত করে দেবো। হ্যাঁ, বিয়েতে সে ফার্স্ট ক্লাস উইথ ডিস্টিংশন পেয়েছে।
কিন্তু ভদ্রলোক মিহিরকে আর একবার ভালো করে দেখে নিয়ে বললেন, তোমার শরীরটা নেহাত মন্দ নয়। ওজন কত তোমার? হ্যাঁ, ওজন। হ্যাঁ, ওজন? মিহির আকাশ থেকে পড়ে। অবশেষে কিনা এই প্রশ্ন। হ্যাঁ, ওজন ওজন কত? তা প্রায় 2 মনের কাছাকাছি হবে। বেশ বেশ, কিছুদিন টিকতে পারবে তুমি, আশা হয়। তো রে মাস্টার মশাই, কিছুদিন টিকে যাবে, কি মনে হয় তোর? মিহিরের ছাত্র কাছেই দাঁড়িয়েছিল। সে সায় দিল, হ্যাঁ বাবা, এই মাস্টার মশাইয়ের গায়ে অনেক রক্ত আছে। ভদ্রলোক অবশেষে তার রায় প্রকাশ করলেন। কিছুদিন টেকা আসার কথা, বেশ কিছুদিন টেকাটাই হলো আশঙ্কার। যাক, সবই শ্রী ভগবানের হাতে। হরি হরি। মন্টু বাধা দিল, ভগবানের হাত নয় বাবা, শ্রী চপ, কথার উপরে এত কথা কস কেন? কিছু বুদ্ধি শুদ্ধি হলো না তোর? হ্যাঁ দেখো বাবু, পড়াশোনার সঙ্গে এটিকেটটাও একে শেখাতে হবে। পিতা মাতা গুরুজনদের কথার উপরে কথা বলা, অতিরিক্ত হাসা, এইসব মহৎ দোষ হারাতে হবে এর। বেশ, আজ থেকেই ভর্তি হলে তুমি। 30 টাকায় বেতন হলো, মাসের 1 তারিখেই মাইনে পাবে। কিন্তু একটা শর্ত আছে, পুরো 1 মাস না পড়ালে, এমনকি একদিন কম হলেও 1 টাকাও পাবে না তুমি। 5 দিন 10 দিন পড়িয়ে অনেক প্রাইভেট টিউটার ছেড়ে চলে গেছে। সেরকম হলে আমি তোমায় বেতন দিতে পারবো না, সে কথা আমি আগে থেকেই তোমায় বলে রাখছি। বাবা, একজন কেবল 29 দিন পর্যন্ত ছিলেন, আর একটা দিন যদি কোনো রকমে থাকতে পারতেন, কিন্তু কিছুতেই পারলেন না। থাম তুই, তা তোমার জিনিসপত্র সব নিয়ে এসো গিয়ে। আজ সন্ধ্যে থেকেই ওকে পড়াতে হবে। মন্টু, যা মাস্টারমশাইয়ের ঘরটা দেখিয়ে দে। আর ছোট্টুরামকে বলে দে বেতন নিবারকে মাস্টারমশাইয়ের বিছানা যেন পেতে দেয়। আগাগোড়াই অদ্ভুত ঠেকছিল মিহিরের, কিন্তু 30 টাকা, মানে একসঙ্গে 30 টাকা মাসের 1 তারিখে পাওয়াটাও তো কম বিস্ময়ের নয়। চিরকাল মাস গেলে টাকা সে দিয়েই এসেছে। কলেজের টাকা, মেসের টাকা, খবরের কাগজওয়ালার টাকা। এই প্রথম সে মাস গেলে নিজে টাকা পাবে, মানে এই অনির্বচনীয় বিস্ময়ের প্রত্যাশায় ছোটখাটো বিস্ময়গুলো সে গা থেকে ঝেড়ে ফেলল। বাহ, খাসা ঘরটা। বাহ বাহ। সন্ধ্যার আগেই সে জিনিসপত্র নিয়ে ফিরে এলো সেখানে। বেশ ঘরখানি দিয়েছে তাকে, ভারী পছন্দ হলো তার। এমন সাজানো গোজানো ঘরে এর আগে থাকেনি সে কখনো। একধারে একটা ড্রেসিং টেবিল, পুরনো হোক তবে বেশ পরিষ্কার। একটা ছোট বুককেসও আছে, তার বইগুলো সে সাজিয়ে রাখলো তাতে। আর একধারে পড়াশোনার একটা টেবিল, তার দুধারে 2টো চেয়ার। বুঝলো যে এই ঘরেই পড়াতে হবে মন্টুকে। সব শেষে সে চমৎকৃত হলো নিজের বিছানাটা দেখে। আরে বাস, হেভি ব্যাপার তো। ঘরের একপাশে একখানা খাট, তাতেই তার শোবার বিছানা, চমৎকার গদি দেওয়া, তার উপরে তোশক, তার উপরে ধপধপ করছে সদ্য পাট ভাঙা বোম্বাই চাদর। ভারী ভদ্রলোক এরা। না মানে কেবল ভদ্র বললে এদের অপমান করা হয়, যথার্থ অর্থে এরা মহৎ লোক।
সত্যি খাটে শোবার কল্পনা তার ছিলই না। জীবনে কখনো সে গদিমোড়া খাটে শোয়নি। আনন্দের আতিশয্যে সে তখনই একবার গড়িয়ে নিল বিছানায়। কি আরাম! হ্যাঁ, বাবা, দারুণ! আজ খুব আরামে ঘুমানো যাবে। খেয়ে দিয়ে সে তো এসেইছে। আজ আর কোনো কাজ নয়, এমনকি মন্টুকে পড়ানোও না, খালি ঘুম। তোফা একটা ঘুম হবে বেলা 8টা পর্যন্ত। কিন্তু একটু পরেই মন্টু এলো বইপত্র নিয়ে। তা মিহির প্রস্তাব করলো, এসো, এই খাটে বসেই পড়াই। না স্যার, আমিও খাটে বসবো না। মিহির বিস্মিত হলো। কেন? এমন খাট? আপনি মাস্টার মশাই, গুরুজন, আপনার বিছানায় কি পা ঠেকাতে আছে আমার? বাবা বারণ করেছেন। ও তাই? তাহলে চলো, চেয়ারেই বসি গে। ক্ষুণ্ণ মনে সে চেয়ারে গিয়ে বসলো। কিন্তু যাই বলো, বেশ বিছানাটি তোমাদের, হ্যাঁ, ভারী নরম, বেশ আরাম হবে ঘুমিয়ে। যাকে দেখি তোমার বই। হ্যাঁ, হ্যাঁ, বিনস। বিনস মানে জানো? মন্টু ঘাড় নাড়ে, তার মানে সে জানে না। বিনস মানে বরবটি। বরবটি হলো এক রকমের সবজি, তরকারি হয়, আমরা খাই। হ্যাঁ, বিনস দিয়ে একটা সেন্টেন্স করো দেখি, পারবে? এবার মন্টু ঘাড় নেড়ে জানায় হ্যাঁ। তারপর অনেক ভেবে বলে, আই আই হ্যাড বিন দেয়ার। মিহির অত্যন্ত অবাক হয়। হে আবার কি? এতক্ষণে মিহির বুঝতে পারল যে কেন সব মাস্টার পালিয়ে যায়। হি গবাকান্ত বলে গবাকান্ত। মরিয়া হয়ে সে জিজ্ঞাসা করে, তার মানে কি হলো? মন্টুও কিন্তু কম বিস্মিত হয় না, বলে, তার মানে তো খুব সোজা স্যার, আপনি বুঝতে পারছেন না? সেখানে আমার বরবটি ছিল। আই হ্যাড বিন দেয়ার, আমার ছিল বরবটি সেখানে। সেইটাই ঘুরিয়ে ভালো বাংলায় হবে, সেখানে আমার। আর থামো থামো, আর ব্যাখ্যা করে বোঝাতে হবে না তোমাকে। আচ্ছা, আই হ্যাড বিন দেয়ার মানে আমি সেখানে ছিলাম। মন্টু আকাশ থেকে পড়ে। তবে যে আপনি বললেন বিন মানে বরবটি, তাহলে আমি সেখানে বরবটি ছিলাম বলুন? মিহির সন্দেহ প্রকাশ করে, হ্যাঁ, খুব সম্ভবত তাই ছিলে তুমি। আরে বি ই এ এন বিন আর বি ডাবল ই এন বিন এক জিনিস হলো? আরে বানানের তফাৎ দেখছো না? এই বিন মানে বি ডাবল ই এন বিন হলো বি ধাতুর ফর্ম। বাধা দিয়ে মন্টু বলে, হ্যাঁ বুঝেছি স্যার, বুঝেছি, আর বলতে হবে না। অর্থাৎ কি না, এ বিন হলো মৌমাছির চেহারা। বি মানে মৌমাছি, আর ফর্ম মানে চেহারা। হে হে, আমি জানি। বিস্ময়ে হতবাক মিহির শুধু বলে, জানো তুমি? আচ্ছা, হ্যাঁ, আজ সকালেই জেনেছি। আপনি চলে যাওয়ার পরেই বাবা বললেন। তোর নতুন মাস্টার মশাইয়ের তো বেশ ফর্ম। তখনই জেনে নিলাম। মিহির কথাটা ঠিক ধরতে না পেরে বলল, আমার চেহারা মৌমাছির মতন। জানতাম না তো। কিন্তু সে কথা যাক, যে বিনস মানে বরবটি, তা দিয়ে সেন্টেন্স হবে এই রকম: পেজেন্টস গ্রো বিনস, অর্থাৎ চাষিরা বরবটি উৎপন্ন করে, বরবটি চাষ করে, বরবটি ফলায়। বুঝেছ এবার? ও,
মন্টু একটু ঘাড় নেড়ে জানায় সে বুঝেছে। অত নেড়ো না, ঘাড় ভেঙে যেতে পারে। তোমার তো আর মৌমাছির চেহারা নয় আমার মতন। বেশ, বুঝেছ যদি এইরকম আর একটা সেন্টেন্স বানাও দেখি বিনস দিয়ে। অনেকক্ষণ ধরে মন্টুর শুধু মুখ নড়ে, কিন্তু মুখ ফুটে কিচ্ছু বার হয় না। মিহির হতাশ হয়ে বলে, পারলে না? এই যেমন ধরো, আওয়ার কুকস বিনস। আমাদের ঠাকুর বরবটি রাঁধে। এখানে তুমি কুক কথাটার দু রকম ব্যবহার পাচ্ছ, একটা নাউন আর একটা ভার্ব। আচ্ছা, আর একটা সেন্টেন্স করো দেখি। এতক্ষণে বিনস ব্যাপারটা বেশ বোধগম্য হয়ে এসেছে মন্টুর। সে এবার চটপট জবাব দেয়, হুই আর অল হিউম্যান বিংস। হ্যাঁ, বলো কি? আমরা সবাই মানুষ বরবটি, মানে বরবটি মানুষ কেন? কেন? বাবাকে তো অনেকবার বলতে শুনেছি হিউম্যান বিংস। মাথায় হাত দিয়ে বসে পড়ে মিহির। মানে অর্থাৎ সে তো বসেই ছিল, মাথায় হাতটা দেয় কেবল। দিনের পর দিন, মাসের পর মাস এই ছেলেকেই পড়াতে হবে তাকে। ও, এই জন্যই মাস্টাররা টিকতে পারে না। কি করে টিকবে? আরে পড়াতে আসা কুস্তি করতে আসা তো নয়। রোজই যদি এরকম ধস্তাধস্তি করে দুবেলা ওকে পড়াতে হয়, তাহলেই তো সে গেছে। তাহলে তাকেও পালাতে হবে এই টিউশনির মায়া ছেড়ে। 30 টাকার মায়া কাটিয়ে এই নরম গদির আরাম ফেলে। না, সে কিছুতেই পালাচ্ছে না। একজন 29 দিন পর্যন্ত টিকেছিল, আর একদিন টিকতে পারলেই সে 30 টাকা পেত। কিন্তু একটা দিনের জন্য সে 1 টাকাও পেল না। বোধহয় তার কেবল পাগল হতেই বাকি ছিল। মানে পাগল হয়ে যাবার ভয়ে সে পালিয়ে গেছে। আর একটা দিন পড়াতে হলেই সে পাগল হয়ে যেত, কিংবা পাগল হয়েই সে পালিয়ে গেছে হয়তো। নইলে 30 টাকা কোনো সুস্থ মানুষ ছেড়ে যায় কখনো? ও কি সর্বনাশ! ভাবতেও তার হৃৎকম্প হয়। না, সে কিন্তু চাকরিও ছাড়বে না, পাগলও হবে না, তার দৃঢ় প্রতিজ্ঞা। ও মন্টু যা বলে বলুক, না পড়ে না পড়ুক, বোঝে বুঝুক, না বোঝে না বুঝুক, মন্টুকে সে বই খুলে পড়িয়ে যাবে, ব্যাস এই মাত্র। ওকে নিয়ে মোটেই সে মাথা ঘামাবে না। আর মাথায় যদি না ঘামায়, পাগল হবে কি করে? নির্বিকার ভাবে সে পড়াবে, কোনো ভয় নেই তার। তার গবেষণায় বাধা পড়ে। মন্টু হঠাৎ জিজ্ঞাসা করে বসে, আচ্ছা স্যার, ও স্যার, বলছি যে বেতন নিবারক বিছানা এর ইংরেজি কি হবে স্যার? বেতন নিবারক বিছানা? সে আবার কি? সে একটা জিনিস। বলুন না ওর ইংরেজিটা, জেনে রাখা দরকার। ওরকম কোনো জিনিস হতেই পারে না। হতে পারে নাকি? হয়ে রয়েছে। আপনি জানেন না তাহলে ওর ইংরেজি? সেই কথা বলুন। আচ্ছা, ওর ইংরেজি হবে, হ্যাঁ, পে সেভিং বেড। শেভিং মানে তো কামানো। ছোটুরাম আমাদের চাকর, সে বেতন কামায়। বেতন নিবারকে শোয় না তো সে। তাকে অনেকবার অনেক করে বলা হয়েছে, কিন্তু কিছুতেই সে শোয় না। সেই জন্যই তো এ চাকরটা টিকে গেল আমাদের। বাবা ভারী দুঃখ করেন তাই। কি সব হিয়ালি বকছে ছেলেটা? মাথা খারাপ নাকি এর? হ্যাঁ, যাকে ওসব ভাববেই না। সে প্রতিজ্ঞা করেছে মাথা ঘামাবে না এদের ব্যাপারে। একবার ঘামাতে আরম্ভ করলে তখন আর থামাতে পারবে না।
নির্ঘাত পাগল হতে হবে। যাকে আজ আর পড়াশোনা নয়, অনেক পড়ানো হলো, কেবল মাথা কেন সর্বাঙ্গ ঘেমে উঠেছে পড়ানোর ধাক্কায়। থাক, আজ এই পর্যন্তই থাক। মন্টুকে সে বিদায় জানালো। যাও বাবা, আজকের মতন তোমার ছুটি। এইবার একটা তোফা নিদ্রা নরম গদির বিছানায়। দুবার বউবাজার আর বাগবাজার করেছে আজ। অনেক হাঁটা চলা হয়েছে, ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। আজ রাতে সে খাবে না বলেই দিয়েছে। এক বন্ধুর বাড়িতেই খাওয়া সেরেছে বিকেলে। ব্যাস, সুইচ অফ করে এখন শুলেই হলো। কি আরাম! নরম বিছানায় সর্বাঙ্গ এলিয়ে দিয়ে আরামে মিহিরের চোখ বুজে এলো। হ্যাঁ, ও মা গো। নিদ্রার রাজ্যে সবেমাত্র প্রবেশ করেছে সে। এমন সময় তার মনে হলো সর্বাঙ্গে কে যেন 1000 ছোঁচ বিধিয়ে দিল তার একসঙ্গে। আর্তনাদ করে ওঠে মিহির, লাফিয়ে উঠে পড়ল বিছানা ছেড়ে। বাতি জেলে দেখে সর্বনাশ, সমস্ত বিছানায় কাতারে কাতারে ছারপোকা, মানে ছারপোকা আর ছারপোকা, হাজারে হাজারে, লাখে লাখে, গুণে শেষ করা যায় না, শুধুই ছারপোকা। এতক্ষণে বেতন নিবারক বিছানার মানেটা সে বুঝল, আর বুঝতে পারল কেন মাস্টাররা টেকে না। ও বাবা, কেবল ছাত্র নয়, ছারপোকাও আছে তার সাথে। ঘরে বাইরে যুদ্ধ করে একটা লোক পারবে কেন? তবু যে ভদ্রলোক 29টা দিন যুঝেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, ছেড়ে পালাতে হলো যাকে, তিনি একজন শহীদ পর্যায়ের লোক, সন্দেহ নেই। 30 টাকা মাইনের মাস্টার রেখে বেতন না দিয়েই ছেলে পড়ানো। না, ভদ্রলোক কেবল উদার আর মহৎ নন, ওরে বাবা, বেশ বেশ রসিক লোকও বটেন তিনি। ওরে বাবা, মায়া দয়া নেই একটু, একেবারে অমায়িক। ভীতি বিহ্বল চোখে সে ছারপোকা বাহিনীর দিকে তাকিয়ে রইল। গুণে শেষ করা যায় না। হ্যাঁ, ওকে কি মেরে শেষ করা যাবে? আর সারা রাত ধরে যদি ছারপোকাই মারবে তো ঘুমোবে কখন? না, চেয়ারে বসেই আজ কাটাতে হলো গোটা রাতটা। আলো দেখা মাত্র ছারপোকাদের মধ্যে বেশ একটা চাঞ্চল্য পড়ে গেছিল। 2-3 মিনিটের মধ্যেই তারা কোথায় যেন আবার মিলিয়ে গেল। মিহির ভাবল, ওরে বাপস, এরা রীতিমতো শিক্ষিত দেখছি। যেমন কুচকাওয়াজ করে এসেছিল, তেমন ওরে বাবা কুচকাওয়াজ করে চলেও গেল। আধুনিক যুদ্ধের কায়দা কানুন সব এদের জানা আছে দেখছি। কোথায় গেল? ব্যাটারা গেল কোথায়? সদ্য পাট ভাঙা ধবধবে চাদরের এক কোণ তুলে দেখে তোষকের কোনায় কোনায়, খাঁজে খাঁজে ঠিক ঠিক করছে ছারপোকা। অন্য ধারেও তাই। আর বেশি সে দেখল না। কি জানি, এখন থেকেই যদি তার মাথা খারাপ হতে শুরু করে দেয়। শেষমেশ চেয়ারে গিয়ে বসল, কিন্তু ভয়ে সে আলো নেভালো না। কে জানে, যদি ব্যাটারে এখানে এসেও তাকে আক্রমণ করে, বলা তো যায় না কিছু। ওরে বাবা, এখানেও? আরে বাবা রে, না, আজ রাত্রিটা আর ঘুম হবে না, চেয়ারেই বসে কাটাতে হবে। ওরে বাবা! পরদিন সকালে
মন্টুর বাবা এসে মিহিরকে জিজ্ঞাসা করলেন, বেশ ঘুম হয়েছিল রাত্রে? হ্যাঁ, খাসা। অমন বিছানায় ঘুম হবে না? বলেন কি আপনি? ভদ্রলোক প্রথমে একটু অবাক হলেন, বললেন, বেশ বেশ, ঘুম হলেই ভালো। জীবনের বিলাসী হলো গিয়ে ঘুম। আর বেসন হলো বেগুনি, না বাবা? হি হি। চপ! তা তোমার ঘুমটা বোধহয় বেশ জমাট, ঘুমিয়ে আয়েস পাও খুব, তাই না? আগে সে কথা আর বলবেন না। একবার আমি ঘুমিয়ে ঘুমিয়ে পাশের বাড়ি চলে গেছিলুম, কিন্তু মোটেই টের পাইনি। বলো কি? হ্যাঁ, আমাদের বাড়ি তো বর্ধমানে, শুনেছেন বোধহয়। সেখানে বেজায় মশা, মশারি না খাটিয়ে শোবার জোই নেই। একদিন পাশের বাড়িতে খুব দরকারে ডেকেছিল আমাকে, বুঝলেন, কিন্তু ভুলে গেছিলাম কথাটা। যখন শুতে যাচ্ছি তখন মনে পড়ল, কিন্তু অনেক রাত হয়ে গেছে, অত রাতে কে যায়? আর দরজা টরজা বন্ধ করে তারা শুয়ে পড়েছে হয়তো ততক্ষণে। তা আমি করলাম কি, সেই রাত্রে আর মশারি খাটালাম না, বুঝলেন। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো মশাই, বলবো কি, দেখি পাশের বাড়িতেই শুয়ে রয়েছি। এবার দারুণ বিস্মিত হলেন ভদ্রলোক। কিরকম? আরে মশাই টেনে নিয়ে গেছে, মশাই। সেই জন্যই তো আর মশারি খাটায়নি। রাত বিরেতে অনায়াসে পাশের বাড়ি যাওয়ার জন্য ওটাই সহজ উপায়, কি না? ভদ্রলোক বেজায় সংশয়ে পড়ে গেলেন যেন। মশাতেই যখন কিছু করতে পারেনি, তখন কিসে আর কি করবে তোমায়? তুমি দেখছি টিকেই গেলে এখানে। মিহির বলল, আমার কিন্তু একটা নিবেদন আছে, মানে কয়েকটা টাকা আমাকে দিতে হবে আগাম। ছাড় পোকা অর্ডার দেব। ছাড় পোকার অর্ডার? কেন, সে আবার কি হবে? ও, আপনি জানেন না বুঝি? আরে ছাড় পোকার মতন এমন মস্তিষ্কের উপকারী মেমরি বাড়ানোর মহৌষধি আর নেই। আরে বিলেতে ছাড় পোকার চাষ হয় এই জন্যে। দেখুন, গাধা ছেলে তো সব দেশেই আছে, তাদের কাজে লাগে। একটু থেমে সে আবার বলল, আমার এক বন্ধু তো এই ব্যবসাতেই লেগে পড়েছে। রেলগাড়ির ফাঁক ফোকর থেকে সব ছাড় পোকা সে টেনে টেনে বার করে নেয়। সাগ্রহে ভদ্রলোক এবার প্রশ্ন করলেন, কিরকম কিরকম? মানে বিলেতে ছাড় পোকার চাষ হয়, দাম দিয়ে কেনে লোকে, আমদানি রপ্তানি হয়, আর তুমি জানো? আমি আমি বেচতে পারি, হাজার হাজার, লক্ষ লক্ষ, যত চাও। আরে বেচুন না, আমি কিনে নেবো, আমার নিজেরই কাজে লাগবে। ছাড় পোকার রক্ত ব্রেনের ভারী উপকারী। দেখুন, একটা ছাড় পোকা ধরে নিয়ে এমনি করে মাথাটা টিপে মারতে হয়। এই রকম হাজার হাজার লাখ লাখ ছাড় পোকার রক্তে 1 ছটাক ব্রেন হয়। সঙ্গে সঙ্গে ব্রেন, মানে বিএ পাসের সময় আমি নিজে পরীক্ষা করে দেখেছি। সারা বছর ফাঁকি দিয়েছি, বুঝেছেন, ফেল না হয়ে আর যাই না। এমন সময় এক বিলিতি কাগজে ছাড় পোকার উপকারিতা পড়া গেল। অমনি সমস্ত বাসা খুঁজে যার বিছানায় যা ছাড় পোকা ছিল সব সদ ব্যবহার করলাম। হ্যাঁ, পরীক্ষা দেবার তখন মাত্র ওই 3 দিন বাকি। তারপর ফল যা পেলাম, নিজের চোখেই দেখুন না, আবার কাছেই আছে। এই যে বিএ পাস, মানে বিএ পাস করলাম উইথ ডিস্টিংশন। হ্যাঁ, ফার্স্ট ক্লাস উইথ বাবা। কাল থেকেই সে ব্যগ্র হয়েছিল। এখন সুযোগ পেতেই সার্টিফিকেটখানা মন্টুর বাবার মুখের সামনে মেলে ধরল। ভদ্রলোকের চোখ দুটো ছানা বড়ার মতো হয়ে উঠল বিস্ময়ে। সত্যি, একটা কথাও মিথ্যে নয়, পাস্ট উইথ ডিস্টিংশন লেখাই রয়েছে। বটে, এমন জিনিস ছাড় পোকা কে জানতো গো?
পয়সা খরচ করে ঝাড়পোকা কিনতে হবে না, তোমার বিছানাতেই রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ যত চাও। তোমার ভয়ানক ঘুম, তাই তুমি টের পাওনি। হ্যাঁ, আরে এতক্ষণ কেন বলেননি আমায়? অনেকখানি ব্রেন করে ফেলতাম। এবেলা আমার একটা নেমন্তন্ন আছে ভবানীপুরে, এখনই বেরোতে হবে, নইলে এক্ষুনি। যাক, দুপুরে ফিরেই ওগুলোর একটা সৎ ব্যবহার করবো না। হ্যাঁ, তারপরে পড়াতে বসবো মন্টুকে। হ্যাঁ, মিহির চলে গেলে পিতা পুত্রে মুখ চাওয়াচাই হয়। অবশেষে মন্টুর বাবা বললেন, ঝাড়পোকার সঙ্গে যে ব্রেনের সম্বন্ধ আছে এ কথা আমার অনেক দিন ধরেই মনে হয়েছে। ঝাড়পোকার ব্রেনটা একবার ভাব দেখি, অবাক হয়ে যাবি তুই। কোচ করে এসে কামড়েছে, তখনই উঠে দেশলাই জালো, আর পাবি না তাকে। কোথায় যে পালিয়েছে তার কোনো পাত্তাই নেই। মানুষ যে দেশলাই আবিষ্কার করেছে এ পর্যন্ত ওদের জানা। এটা কি কম ব্রেন? আর এ ব্রেন তো ওদের ওই রক্তে, কেননা ওদের তো মাথা নেই, ওদের গায়ে ওদের সব ব্রেন। ঠিক বলেছে, ঠিক বলেছে মিহির। তুই কি বলিস মন্টু? হে বাবা, তারপর ঝাড়পোকার সঙ্গে শিক্ষার সম্বন্ধ কম নয়। ঝাড়পোকা বিস্তারের সাথে সাথে শিক্ষার বিস্তারও বাড়ে। ট্রামে, বাসে, সিনেমায় যেমন ঝাড়পোকা বেড়েছে, তেমনি হু হু করে খবরের কাগজের কাটটিও বেড়ে গেছে। এই তো সেই দিন বায়োস্কোপে আমাদের সামনে 4.5 আনার সিটে একটা কুলি বসেছিল। তোর তোর মনে পড়ে না মন্টু? হে বাবা, সে তো লেখাপড়া কিছুই জানে না। 2 মিনিট বসতেই 2 পয়সা খরচ করে একখানা আনন্দবাজার কিনে আনলো সে। এতে শিক্ষার বিস্তার হলো নাকি মন্টু? কি বলিস তুই? হে বাবা, চল তবে এক কাজ করি গে, তোরা মাস্টার মশাই ফেরার আগে আমরাই ঝাড় পোকাগুলোর সৎ ব্যবহার করে ফেলি। প্রেম তো তোরও দরকার আর আমারও। মেমোরিটা দিনে দিনে কেমন যেন কমে আসছে। এই তো সেদিন শ্যামবাবুকে মনে হলো গোবর্ধন বাবু, আর গোবর্ধন বাবুকে মনে হলো হারাধন কান্তু। এ তো ভালো কথা নয় রে মন্টু, কি বলিস তুই? হ্যাঁ বাবা। সন্ধ্যের পর ফিরল মিহির। কাল সারা রাত তার ঘুম নেই। তারপর আজ সমস্ত দিন বন্ধুদের আড্ডায় তাস পিটে এতই ক্লান্ত হয়েছে যে সে ঘুমোতে পারলে বাঁচে। আজ সে আলো জ্বালিয়েই শোবে, আলো দেখে যদি না আসে বেটারা। এখন নমনম করে মন্টুকে খানিকক্ষণ একটু পড়ালেই ছুটি। মন্টু বই নিয়ে আসতেই গোটা ঘরটায় একটা বিশ্রী দুর্গন্ধ ছড়িয়ে পড়ল। বাবা, নতুন ধরনের এসেন্স টেসেন্স মেখেছো নাকি কিছু মন্টু? ভারী গন্ধ আসছে গো তোমার গা থেকে। গা থেকে নয় স্যার, মাথা থেকে। বাবা, বেজায় খোঁজবাই দিচ্ছে। হ্যাঁ, তা কিসের গন্ধ? ছাড় পোকার। আপনি চলে যাবার পর বাবা আর আমি দুজনে মিলে বেতন নিবারকের যত ছাড় পোকা ছিল সব শেষ করেছি। ছোটুরামকেও বলা হয়েছিল, কিন্তু সে ব্যাটা মোটেই ব্রেন চায় না। বলে যে अरे छोटूड़ा, अरे खारा, अरे क्या कर रहा है बाबू? अरे अरे हमको कहा, अरे अरे ब्रेन से हमारा क्या काम? अरे हमको छोड़िए, हमको छोड़िए, हमको छोड़िए। আর একটাও ছাড় পোকা নেই আপনার বিছানায়। হি 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 হি। হ্যাঁ, সিংহনাদ করে মিহির চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে বিছানায় গিয়ে শটাং চিৎপাটাং।
মন্টু তো হতভম্ব। দারুণ সেই চিৎকার শুনে মন্টুর বাবাও ছুটে আসেন। কি হচ্ছে রে মন্টু? কি হলো? ছাল পোকা নেই শুনে মাস্টার মশাই অজ্ঞান হয়ে গেছেন। তা তুই বলতে গেলি কেন? বারণ করলাম না তোকে? এতগুলো ছাড় পোকার ব্রেনের শোক। আমি কি করে জানবো যে উনি অমন করবেন? আমি কিছু বলিনি। উনি কি করে গন্ধ পেলেন উনিই জানেন। মুখে জল ছিটলে জ্ঞান হয়ে শুনেছি। ছিটো বাবা। না না, কাজ নেই। জ্ঞান হলে যদি কামড়ে দেয়। অজ্ঞান অবস্থাতেই মিহিরের গলা থেকে শব্দ বার হয়। ওই দেখ, ওই দেখ কিরম বিড়বিড় করছে। মিহির তার শোক সামলে উঠল পরদিন সকাল 8:30টায়। ষাঁড়ের মতো সারা রাত এক নাগাড়ে নাক ডেকে ঘুমানোর পর শুনলেন আজকের গল্প মন্টুর মাস্টার, রচনা শিবরাম চক্রবর্তী, গল্প পাঠে ডক্টর মনসিত জানা, মন্টুর চরিত্রে স্পন্দন ব্যানার্জি, মন্টুর বাবা সুনয়ন মুখার্জি, মিহিরের চরিত্রে শুভম মুখার্জি ও ছোট্টুরামের চরিত্রে দেবজিৎ। স্ক্রিপ্ট করেছেন এবং সোশ্যাল মিডিয়া পাবলিসিটি করেছেন সৃজন সাহা। পোস্টার ডিজাইন স্বস্তিক, তনুশ্রী এবং শুভজিৎ। সমগ্র অডিও ডিপার্টমেন্ট সামলেছেন দেবজিৎ। গল্পটির পরিকল্পনা, তত্ত্বাবধান এবং পরিচালনায় শুভম মুখার্জি। আমাদের আসর আবার জমবে আগামী শুক্রবার ঠিক রাত 9:30। শুনতে ভুলবেন না কিন্তু।